সোমবারের মধ্যে সিদ্ধান্ত না হলে অচল মার্কিন গোয়েন্দা ব্যবস্থা, চরম ঝুঁকিতে জাতীয় নিরাপত্তা। ট্রাম্পের কর নীতিতে পকেটে ফিরছে কোটি ডলার, টিপস ও ওভারটাইমে আমেরিকা জুড়ে খুশির জোয়ার। বিশ্বকাপের টিকিটে আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, 18 মাইলের ট্রেন ভাড়ায় পকেট কাটছে নিউ জার্সি ট্রানজিট। কানাডার সংসদে ইতিহাস গড়লেন বাংলাদেশি ডলি বেগম, মার্ক কার্নি সরকারে বড় চমকের আভাস। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আমেরিকার জাতীয় নিরাপত্তা কি হুমকির মুখে? আগামী সোমবারের মধ্যে যদি কংগ্রেস সেকশন 7 ও 2 নবায়ন না করে, তবে বিদেশি শত্রুদের উপর নজরদারি করার ক্ষমতা হারাবে মার্কিন গোয়েন্দারা। সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে সাইবার হামলা রোধ, সবই কি থমকে যাবে? একদিকে নাগরিকদের গোপনীয়তা রক্ষা, অন্যদিকে দেশের নিরাপত্তা। এই দ্বন্দ্বে কোন পথে হাঁটবে ওয়াশিংটন? বিস্তারিত জানুন প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ ফরেন ইন্টেলিজেন্স সার্ভাইলেন্স অ্যাক্টের সেকশন 702 9/11 পরবর্তী এই আইনটি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে কোনো ওয়ারেন্ট ছাড়াই বিদেশের মাটিতে নির্দিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি করার ক্ষমতা দেয়। তবে এই আইনের মেয়াদ আগামী সোমবার শেষ হতে চলেছে, আর এটি ঘিরেই এখন বিভক্ত মার্কিন কংগ্রেস। সেকশন 702 এর মাধ্যমে মার্কিন এজেন্টরা বিদেশের সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করা, চীনের ফেন্টানিল পাচারকারীদের শনাক্ত করা এবং বিদেশি হ্যাকারদের প্রতিহত করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে ইরান, চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে এই নজরদারি ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। স্পিকার মাইক জনসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 18 মাসের একটি ক্লিন এক্সটেনশন বা মেয়াদ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। সমালোচকদের মতে এই আইনের আড়ালে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকে। এলিজাবেথ ওয়ারেন বা লরেন বোবার্টের মতো দুই দলেরই কট্টরপন্থীরা প্রতিটি তল্লাশির জন্য আদালতের ওয়ারেন্ট বাধ্যতামূলক করার দাবি তুলছেন। যদিও 2024 সালে এই আইনে বেশ কিছু সংস্কার আনা হয়েছে, তবুও একদল নেতা মনে করছেন এটি ট্রাম্প প্রশাসনের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেবে। যদি সোমবারের মধ্যে কংগ্রেস কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, তবে মার্কিন গোয়েন্দা ব্যবস্থার একটি বিশাল অংশ অকেজো হয়ে পড়তে পারে। নিরাপত্তা বনাম ব্যক্তিগত অধিকার, এই চিরাচরিত লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হয় সেটি এখন দেখার বিষয়। ডোনাল্ড ট্রাম্পের নতুন কর নীতিতে আমেরিকানদের পকেটে ফিরছে বিলিয়ন বিলিয়ন ডলার। নো ট্যাক্স অন টিপস এবং নো ট্যাক্স অন ওভারটাইম, এই দুটি ধারা কিভাবে পাল্টে দিচ্ছে সাধারণ মানুষের জীবন। জর্জিয়া থেকে সাউথ ক্যারোলিনা সবখানেই বইছে খুশির জোয়ার। 2026 সালের এই ঐতিহাসিক ট্যাক্স রিফান্ডের প্রতিটি গাণিতিক বিশ্লেষণ এবং ট্রাম্পের আমেরিকান ফ্যামিলি ফার্স্ট নীতির রুদ্ধশ্বাস ও ইনফরমেটিভ খবর দেখুন আমাদের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে 2026 সালে ট্যাক্স ফাইল করার সময় ঘনিয়ে আসতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ছাড় নীতি, ওয়ার্কিং ফ্যামিলি ট্যাক্স কাট। আইনের মাধ্যমে সাধারণ কর্মজীবী পরিবার, সিনিয়র সিটিজেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অভূতপূর্ব আর্থিক সুবিধা পাচ্ছেন। সরকারি তথ্য এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে এই নীতি আমেরিকানদের পকেটে বাড়তি টাকা ফিরিয়ে দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করছে। এই আইনের অধীনে নো ট্যাক্স অন টিপস এবং নো ট্যাক্স অন ওভারটাইম, এই দুটি ধারা রেস্তোরাঁ কর্মী এবং সেবা খাতের শ্রমিকদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। জর্জিয়ার নিকোল মেন্ডোজা বা সাউথ ক্যারোলিনার অ্যাশলে নরউডের মতো কর্মীরা জানিয়েছেন এবার তারা কর বাবদ দেয়া অর্থের বড় একটি অংশ ফেরত পাচ্ছেন। রেস্টুরেন্ট ওয়ার্কার্স অফ আমেরিকার তথ্য মতে একজন শ্রমিক গত বছরের তুলনায় 1500 থেকে $2500 পর্যন্ত বেশি রিফান্ড পাচ্ছেন। অবসরপ্রাপ্তদের জন্য সুখবর নিয়ে এসেছে নো ট্যাক্স অন সোশ্যাল সিকিউরিটি ধারাটি। পেনসিলভানিয়ার আর্থিক উপদেষ্টাদের মতে এর ফলে প্রবীণরা আগের চেয়ে অনেক বেশি রিফান্ড পাচ্ছেন অথবা তাদের বকেয়া করের পরিমাণ অনেক কমে গেছে। অন্যদিকে মিশিগান, আইভা এবং কানেকটিকাটের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকরা জানিয়েছেন কর স্থিতিশীলতা আশায় তারা নতুন প্রযুক্তি ও জনবল নিয়োগে বিনিয়োগ করতে পারছেন, যা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি করছে।
কর ছাড়ের ফলে মানুষের হাতে বাড়তি অর্থ আসায় গাড়ি কেনা বা পারিবারিক খরচ মেটানোর মতো ক্ষেত্রগুলোতে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। কারম্যাক্সের মতো বড় প্রতিষ্ঠানগুলো বলছে রিফান্ডের পরিমাণ বাড়ায় ভোক্তাদের আত্মবিশ্বাস বেড়েছে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের এই আমেরিকান ফ্যামিলি ফার্স্ট নীতি 2026-এর মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। ডায়েট সোডা নাকি ক্যান্সার কোষ ধ্বংস করে, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি শুনে আকাশ থেকে পড়লেন নামী চিকিৎসক ডক্টর উজ। ওভাল অফিসে বসে যখন ডোরড্যাশে ম্যাকডোনাল্ডস অর্ডার করছেন ট্রাম্প, তখন তার স্বাস্থ্য সচেতন মন্ত্রীরা তাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন। ৭৯ বছর বয়সেও কীভাবে এত জন্মনে তিনি। ট্রাম্পের বিচিত্র ব্যাটারি থিওরি এবং সোডা প্রেমের পেছনের গল্প জানাচ্ছেন ফারজানা আফরোজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাদ্যাভ্যাস এবং বিচিত্র সব স্বাস্থ্য তত্ত্ব নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস প্রশাসক ডক্টর মেহমেত ওজ। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের একটি পডকাস্টে তিনি জানান, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে ডায়েট সোডা শরীরের ভেতর ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম। ডক্টর ওজ এবং স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র যখন মেক আমেরিকা হেলদি অ্যাগেইন মিশন নিয়ে ট্রাম্পের সাথে বৈঠক করেন, তখন ট্রাম্প ওভাল অফিসের সেই বিখ্যাত লাল বোতাম টিপে ডায়েট সোডা আনিয়ে নেন। ট্রাম্পের যুক্তি হলো, ঘাসের ওপর সোডা ঢাললে যেহেতু ঘাস মরে যায়, তাই এটি শরীরের ভেতরেও ক্ষতিকর কোষ বা ক্যান্সার মেরে ফেলতে পারে। এমনকি তিনি কমলা রঙের পানীয় বা ফান্টাকে সদ্য চিপে বের করা রস বলে রসিকতা করেন। যদিও চিকিৎসা বিজ্ঞান ডায়েট সোডাকে ওজন বৃদ্ধি এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি হিসেবে দেখে, ট্রাম্প এসবে কান না দিতে নারাজ। আর এফ কে জুনিয়র রসিকতা করে বলেছেন, তার শরীর দেবতার মতো শক্তিশালী। এমন বিষাক্ত ডায়েট নিয়েও তিনি কিভাবে বেঁচে আছেন তা বিস্ময়কর। ট্রাম্পের আরও একটি অদ্ভুত বিশ্বাস হলো ব্যাটারি থিওরি, যেখানে তিনি মনে করেন মানুষের শরীরে সীমিত শক্তি থাকে, তাই ব্যায়াম করলে সেই আয়ু দ্রুত ফুরিয়ে যায়। গত 13 এপ্রিল ওভাল অফিসে ডোরড্যাশে ম্যাকডোনাল্ডস আনিয়ে ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি তার আনহেন্সড বা লাগামহীন জীবনধারাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনুসারীদের স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিলেও নিজের ডায়েট বদলাতে তিনি একদমই রাজি নন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কি দেখা গেল সিরাকিউস ইউনিভার্সিটির মঞ্চে? জো বাইডেন তো তেমনই দাবি করলেন। নিজের পোর্ট্রেট উন্মোচন অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান জেফ্রি স্ক্রাগসকে দেখে ওবামা ভেবে ভুল করলেন ৮৩ বছর বয়সী বাইডেন। জোর করে তাকে মঞ্চে ডেকে নিয়ে প্রশ্ন করলেন, ওকে কি দেখতে ওবামার মতো লাগছে না? নিছক রসিকতা নাকি অন্য কিছু? বিস্তারিত প্রতিবেদনে। সিরাকিউস ইউনিভার্সিটি স্কুল অফ লতে নিজের প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে এক অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮৩ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট অনুষ্ঠান চলাকালীন মঞ্চে থাকা বোর্ড অব স্ট্র্যাটেজির চেয়ারম্যান জেফ্রি স্ক্রাগসকে দেখে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভেবে বসেন এবং তাকে বারবার মঞ্চের মাঝখানে আসার জন্য জেদ করতে থাকেন। বাইডেন রসিকতা করে বলেন, আমি সবসময় পিছন ফিরে একজনকে বলতে চাই, বারাক তুমি এখানে কি করছো? তিনি জেফ্রি স্ক্রাগসকে উদ্দেশ্য করে বারবার বলতে থাকেন, এখানে এসো, এখানে এসো। স্ক্রাগস প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরে হেসে বাইডেনের পাশে এসে দাঁড়ান। বাইডেন দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ওকে কি বারাক ওবামার মতো দেখতে লাগছে না? যদিও স্ক্রাগস মাথা নেড়ে এই মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী ওবামার সাথে স্ক্রাগসের চেহারার অবিশ্বাস্য মিল খুঁজে পেয়েছেন। ডেইলি মেইলের তথ্য মতে পর্দার আড়ালে স্ক্রাগসের মেয়ে তাকে বলেছিল যে তাকে দেখতে ওবামার মতো লাগে। বাইডেন মঞ্চে বিষয়টি তুলে ধরে মূলত তার মেয়ের কথারই প্রতিধ্বনি করছিলেন। তবে এই ঘটনাটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ বিষয়টিকে একটি নির্দোষ রসিকতা হিসেবে দেখলেও অনেকে কৃষ্ণাঙ্গ একজন ব্যক্তিকে অন্য আরেকজনের সাথে গুলিয়ে ফেলাকে বর্ণবাদী আচরণ বলে সমালোচনা করেছেন। বাইডেনের বয়স এবং মাঝে মাঝে পরিচিতদের চিনতে ভুল করা নিয়ে যে বিতর্ক রয়েছে, এই ঘটনাটি সেই আলোচনাকে আরও একবার উস্কে দিল। সব মিলিয়ে বাইডেনের এই ওবামা বিভ্রান্তি এখন নেট দুনিয়ায় টক অফ দ্য টাউন।
2026 বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে নিউ জার্সি ট্রানজিট নিউ ইয়র্ক পেন স্টেশন থেকে মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। 18 মাইলের এই যাত্রার স্বাভাবিক ভাড়া যেখানে $12.90, সেখানে বিশ্বকাপের সময় দর্শকদের গুনতে হবে $100। এই সিদ্ধান্তকে অনেকেই চুরির সমান বা পর্যটকের পকেট কাটার একটি ফাঁদ হিসেবে দেখছেন। 2026 সালের ফুটবল বিশ্বকাপ ঘনিয়ে আসতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নিউ জার্সি। নিউ ইয়র্ক পেন স্টেশন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এই সামান্য 18 মাইলের যাত্রাপথের জন্য দর্শকদের কাছ থেকে $100 ভাড়া দাবি করছে নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ। সাধারণত এই রুটের ভাড়া মাত্র $12.90, কিন্তু বিশ্বকাপের সময় তা বাড়িয়ে প্রায় 8 গুণ করা হয়েছে। নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল এবং ডেমোক্র্যাট প্রশাসনের দাবি, বিশ্বকাপের সময় বাড়তি ভিড় সামলাতে এবং নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করতে প্রায় $48 মিলিয়ন অতিরিক্ত খরচ হবে। স্থানীয় করদাতাদের ওপর এই বোঝার চাপ না দিতেই পর্যটকদের কাছ থেকে এই মোটা অঙ্কের ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক গচ্চা বা শেষ মুহূর্তের প্রতারণা বলে অভিহিত করেছেন, কারণ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত ইতিমধ্যেই তাদের বিমান টিকিট এবং হোটেল বুকিং সম্পন্ন করেছেন। এখন শেষ মুহূর্তে ট্রেনের এই অস্বাভাবিক ভাড়া তাদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। সমালোচকদের মতে, নিউ জার্সি তাদের দীর্ঘদিনের আর্থিক অব্যবস্থাপনা এবং বাজেটের ঘাটতি মেটাতে বিশ্বকাপের এই সুযোগকে কাজে লাগাচ্ছে। অথচ এই রুটের ট্রেনগুলোর অবস্থা খুব একটা উন্নত নয়। দর্শকদের হয়তো দাঁড়িয়েই পুরো পথ পাড়ি দিতে হবে। নিউ জার্সির এই উচ্চাভিলাষী সিদ্ধান্ত কি বিশ্বকাপের উৎসবকে ম্লান করে দেবে, নাকি এটি নিছকই এক প্রশাসনিক ব্যর্থতা? বড় ইভেন্টের সুযোগ নিয়ে পর্যটকদের ওপর এমন অতিরিক্ত কর চাপানো আন্তর্জাতিক মহলে নিউ জার্সির ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। নেব্রাস্কার ওমাহা শহরে এক ভয়ঙ্কর অপরাধের সাক্ষী হল বিশ্ব। ওয়ালমার্টের ভেতর থেকে বড় ছুরি নিয়ে 3 বছরের শিশুকে জিম্মি করল 31 বছর বয়সী নোয়েমি গুজমান। পুলিশ যখন তাকে ঘিরে ফেলে তখনও সে থামেনি, বরং শিশুটিকে কোপাতে শুরু করে। এরপর কি ঘটল জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আমেরিকার নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। একটি জনাকীর্ণ ওয়ালমার্ট স্টোরে 3 বছরের এক শিশুকে ছুরি হাতে জিম্মি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার সকালে 31 বছর বয়সী নোয়ামি গুজমান নামের এক নারী স্টোর থেকে একটি বড় রান্নাঘরের ছুরি চুরি করে অতর্কিতে হামলা চালান এক শিশু ও অভিভাবকের উপরে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি ধারালো ছুরি উঁচিয়ে শিশু সহ তাদের জিম্মি করে পার্কিং লটে নিয়ে যান। পুলিশের উপস্থিতি ও বডি ক্যামেরার ফুটেজ বর্ণনা। খবর পাওয়া মাত্রই ওমাহা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের বডি ক্যামেরায় ধরা পড়ে এক শিউরে ওঠার মতো দৃশ্য। দেখা যায় নোয়ামি গুজমান শিশুটির মুখের একদম কাছে ধারালো ছুরি ধরে আছেন। পুলিশ কর্মকর্তারা বারবার তাকে ছুরি ফেলে দিতে শান্ত হওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু কোনো আবেদনই তার কানে পৌঁছাচ্ছিল না। পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে যখন তিনি হঠাৎ করেই শিশুটির মুখে ও হাতে ছুরিকাঘাত শুরু করেন। পুলিশের গুলি ও পরবর্তী অবস্থা। শিশুটির জীবন সংকটাপন্ন দেখে উপস্থিত 2 পুলিশ কর্মকর্তা আর সময় নষ্ট না করে সরাসরি গুলি চালান। গুলিতে জিম্মিকারী গুজমান ঘটনাস্থলে নিহত হন। সাথে সাথেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মুখে ও হাতে গভীর ক্ষত থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন সে এখন আশঙ্কামুক্ত। পুলিশ প্রধান টড স্ম্যাডেরার এই অভিযানকে পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় বলে অভিহিত করেছেন। বিদেশের মাটিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট এবং সমভূমি অঞ্চলে প্রকৃতির ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবারের এই দুর্যোগে অন্তত 5 কোটি মানুষ চরম ঝুঁকির মুখে রয়েছেন। কানসাস, মিনেসোটা এবং উইসকনসিনে ইতিমধ্যে 14টিরও বেশি টর্নেডো আঘাত এনেছে। বিশেষ করে কানসাসের অটোয়া শহরে ঘন্টায় 125 মাইল বেগের টর্নেডো ঘরবাড়ি ও মোটেলের ছাদ কাগজের মতো উড়িয়ে নিয়ে গেছে। এদিকে মিশিগানে অতিবৃষ্টি ও তুষার গলার ফলে সৃষ্টি হয়েছে রেকর্ড সৃষ্টিকারী বন্যা। ম্যানেস্টি নদীর পানি গত 1 দশকের সব রেকর্ড ভেঙে বর্তমানে 18 ফুটের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার চাপে বেল্লায়ার এবং
চিবই গান বাঁধ দুটি মারাত্মক ঝুঁকিতে থাকায় পার্শ্ববর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর শিকাগো, ডেট্রয়েট এবং ওকলাহোমা সিটির মতো বড় শহরগুলোতে শক্তিশালী ঝড় ও বড় আকারের শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ইতিহাসের পাতায় নাম লেখালেন লড়াকু নারী ডলি বেগম। 2018 সালে প্রাদেশিক এমপি হওয়ার পর এবার কানাডার ফেডারেল পার্লামেন্টে নিজের জায়গা করে নিলেন এই বাংলাদেশি। অভিবাসীদের অধিকার আর নাগরিকত্ব জটিলতা নিয়ে ডলি বেগমের আপোষহীন কণ্ঠ আজ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। মার্ক কার্নি সরকারি কি বড় কোনো চমক অপেক্ষা করছে তার জন্য? বিস্তারিত জানুন প্রতিবেদনে। কানাডার আকাশসীমায় আজ লাল সবুজের জয় জয়কার। ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ফেডারেল নির্বাচনে অন্টারিওর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির হয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। এই বিজয় কেবল একজন ব্যক্তির নয়, বরং বিশ্বমঞ্চে প্রবাসী বাংলাদেশিদের এক অন্যান্য উচ্চতায় পৌঁছানোর গল্প। মৌলভীবাজারে জন্ম নেওয়া এই লড়াকু নারী 1989 সালে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। মাত্র 29 বছর বয়সে 2018 সালে প্রাদেশিক এমপি হয়ে চমক দেখিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অভিবাসীদের অধিকার, বিদেশি শিক্ষার স্বীকৃতি এবং নাগরিকত্ব জটিলতা নিরসনে তার কণ্ঠ ছিল আপোষহীন। ডলি বেগমের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে ন্যায়পরায়ণ কানাডা গড়ার কারিগর হিসেবে অভিহিত করেছেন। ধারণা করা হচ্ছে দক্ষ এই নীতি নির্ধারক নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রিত্বের দায়িত্বও পেতে পারেন। ডলি বেগমের এই যাত্রা প্রমাণ করে নিষ্ঠা আর পরিশ্রম থাকলে জন্মভূমি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সাফল্যের শিখর ছোঁয়া সম্ভব। তিনি আজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি বাঙালির কাছে এক নতুন অনুপ্রেরণার নাম। অভিনন্দন ডলি বেগম। এই ছিল বাংলান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।